Hello and welcome to another lecture, another video lecture on aromatic electrophilic substitution. Last time আমরা সালফোনেশন এবং হ্যালোজেনেশন ডিল করেছি। আজকে আমরা একটা কার্বন কার্বন বন্ড ফর্মিং রিঅ্যাকশন দেখব। অনেকেই সেই রিঅ্যাকশনটার নাম অনেক নিচু ক্লাস থেকেই শুনে আসছে। রিঅ্যাকশন দুটো হচ্ছে ফ্রিডল ক্রাফটস রিঅ্যাকশন, একটা অ্যালকাইলেশন একটা অ্যাসাইলেশন। এই রিঅ্যাকশনগুলোতে অ্যারোমেটিক রিংয়ের সাথে একটা কার্বনের বন্ড তৈরি হয়, যেরকম হ্যালোজেনেশনে হ্যালোজেনের সাথে অ্যারোমেটিক রিংয়ে কার্বনের বন্ড তৈরি হয়, নাইট্রেশনে নাইট্রোজেনের সাথে হয়, সালফোনেশনে সালফারের সাথে হয়, এখানে কার্বন কার্বন বন্ড তৈরি হয়। তো অটোমেটিক্যালি সিনথেটিক কেমিস্ট্রির কাছে এই রিঅ্যাকশনটা খুব ইন্টারেস্টিং, কারণ তারা সবসময় কার্বন কার্বন বন্ডটা তাদের কাছে একটা খুব কভেটেড জিনিস। এবং অ্যারোমেটিক রিংয়ে কোনো একটা পজিশনকে ফাংশনালাইজ করা যাচ্ছে এবং সেখানে আবার একটা কার্বন ইলেকট্রোফাইল ঢুকছে, সেটা অবভিয়াসলি ভেরি ইন্টারেস্টিং। এই রিঅ্যাকশনটা ডেভেলপড হয়েছিল বহু যুগ আগে, এবং এটা যে দুজন কাজ করেছিলেন তাদের একজন হচ্ছেন ফরাসি চার্লস ফ্রিডেল, আর একজন আমেরিকান জেমস ক্র্যাফটস। ঘটনাচক্রে দুজনে সেই সময়ে উর্জের ল্যাবরেটরিতে কাজ করছিলেন। বিখ্যাত অর্গানিক কেমিস্ট, ফরাসি অর্গানিক কেমিস্ট উর্জের ল্যাবরেটরিতে, যার নামে উর্জ কাপলিং, সেই উর্জের ল্যাবরেটরিতে এই দুজন কাজ করছিলেন এবং অ্যাক্সিডেন্টালি রিঅ্যাকশনটাকে ডিসকভার করেন। কিন্তু দুজনের পার্টনারশিপে এই রিঅ্যাকশনটাকে তারা স্ট্যান্ডার্ডাইজ করেন এবং সিনথেটিক পোটেনশিয়ালটা রিয়েলাইজ করার পরে এটাকে বহুদূর পর্যন্ত এক্সপ্লোর করেছিলেন। প্রথমে অ্যালকাইলেশনটা অ্যাক্সিডেন্টালি ডিসকভার করেন, তারপরে সেটা থেকে ডেভেলপ করেন অ্যাসাইলেশন রিঅ্যাকশনকে, এবং এদের দুজনের নামে এই রিঅ্যাকশনটাকে ফ্রিডল ক্রাফট অ্যালকিলেশন এবং অ্যাসাইলেশন বলা হয়। অ্যালকিলেশনে আমরা আগে পড়বো অ্যালকিলেশনটা, তারপর আমরা অ্যাসাইলেশনটা পড়বো। অ্যালকিলেশনে কি হয় সেটা হলো একটা বেঞ্জিন রিং বা সাবস্টিটিউটেড বেঞ্জিন রিং এর সাথে একটা অ্যালকিল হ্যালাইডের রিঅ্যাকশন, অ্যানহাইড্রাস AlCl3 প্রেজেন্সে রিঅ্যাকশনটা করা হয়, তাতে আমরা একটা অ্যালকিল বেঞ্জিন পাই। এখানে নতুন করে কার্বন কার্বন বন্ডটা দেখো এখানে তৈরি হচ্ছে, যেখানে RX ইলেকট্রোফাইল হিসেবে কাজ করেছে এবং এই সাবস্টিটিউটেড বেঞ্জিন রিংটা বা অ্যারাইল রিংটা সেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করেছে। দুটো এক্সাম্পল দেওয়া যায়। একটা আমরা নিচ্ছি একটা বেঞ্জাইলিক কিটোন, যেখানে এই বেঞ্জাইলিক পজিশনটা আলফা টু কার্বনিলও বটে। তার মানে এখানে হ্যালোজেনেশন অত্যন্ত ইজি হবে, কারণ এখানে এনল ফর্ম তৈরি হওয়া বা এখানে ফ্রি রেডিক্যাল ব্রোমিনেশন হওয়া খুব ইজি। তাহলে এখানে খুব সহজেই ব্রোমিন তুমি ঢুকিয়ে দিতে পারো, এবং এই পার্টটা তখন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, এই ব্লু বেঞ্জিন রিং এর সাথে রিঅ্যাকশন করবে। এটাকে ব্লু দিয়েছি এই জন্য বোঝানোর জন্য যে এই বেঞ্জিন রিং এর সাথে কিন্তু কোনো রিঅ্যাকশন হচ্ছে না, যা সাবস্টিটিউশন হচ্ছে সেটা ব্লু বেঞ্জিন রিং এ হচ্ছে, এবং আমরা এখানে একটা নতুন কার্বন কার্বন বন্ড তৈরি করতে পারবো। ঠিক তেমনই যদি আমি 2 ফিনাইল অ্যাসিটোনাইট্রাইল রিং অর্থাৎ COM এর জায়গায় যদি সায়ানো গ্রুপ থাকে, তাহলে এই জায়গাতেও ব্রোমিনেশন খুব ইজি হবে, তাহলে ব্রোমিন ঢুকবে, এবং আমরা এর উপরে আবার যদি LCl3 এবং বেঞ্জিন দিয়ে হিট করি তাহলে ফ্রিডল ক্রাফট অ্যাসাইলেশন হবে। এবার এখানে স্ট্যান্ডার্ড মেকানিজম যা অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশনের আছে সেটাই ফলো করবে। যে ইলেকট্রোফাইল একটা তৈরি হবে, তৈরি হওয়ার পর সেটা সিগমা কমপ্লেক্স দেবে তোমার সাবস্ট্রেট অ্যারোমেটিক রিং এর সাথে, এবং তারপর সেটা ডিপ্রোটনেশন হয়ে গিয়ে অ্যালকিল বেঞ্জিন তৈরি হবে। তো ইলেকট্রোফাইলের জেনারেশনটা ইম্পর্টেন্ট। কিভাবে হচ্ছে ইলেকট্রোফাইলের জেনারেশন? এবার অ্যালকিল হ্যালাইড তো একরকমের নয়, অ্যালকিল হ্যালাইড অনেক রকম হতে পারে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, অ্যালাইলিক, বেঞ্জাইলিক, অনেক কিছুই হতে পারে। তবে তাদের জন্য আমরা দু রকমের মেকানিজম ডিভাইস করেছি। একটা হচ্ছে যে ফুল আয়োনাইজেশন, যেখানে RX ওই লুইস অ্যাসিড AlCl3 এর সাথে, যেখানে অ্যালুমিনিয়ামের অপটেট ফিল্ড আপ নেই, 6টা মাত্র ইলেকট্রন আছে, এবং সেই জন্য সে একটা হাইলি রিঅ্যাক্টিভ ইলেকট্রোফাইল। সেই RX এর যে এক্স পার্টটা আছে সেটাকে ও আয়োনাইজ করে নিজের দিকে টেনে নেবে, অর্থাৎ CX বন্ডটাকে আয়োনাইজ করবে এবং এখানটায় R+ তৈরি হবে। এটা তার মানে অনেকটা SN1 এ যেরকম কার্বোক্যাটায়ন তৈরি হয় সেরকম। এটা তখনই হবে যদি Rটা R+ হিসেবে স্টেবিলাইজড হয় তবে। আর যদি RXটা যদি এরকম হয় যে সেখানে প্রাইমারি কার্বনের উপরে প্লাস চার্জ চলে আসছে, তাহলে প্রবাবলি আয়োনাইজেশন হবে না। সেখানে যেটা হবে সেটা হলো যে AlCl3 এর সাথে একটা কমপ্লেক্স হবে হ্যালোজেনের, এবং তারপরে এই যে CX বন্ডটা এটা ফুললি আয়োনাইজ না হলেও যথেষ্ট পরিমাণে পোলারাইজড হয়ে থাকবে, এবং পোলারাইজড হয়ে এই কার্বনটার উপরে একটা সিগনিফিক্যান্ট ডেল প্লাস চার্জ তৈরি করবে, যেটা এই কার্বনের উপরে আমার নিউক্লিওফিলিক অ্যারোমেটিক রিং থেকে অ্যাটাক করতে ইনসিস্ট করবে, সিস্টেমটাকে ইনসিস্ট করবে। তার মানে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হলো, আর এখানে পোটেনশিয়াল কার্বোক্যাটায়ন তৈরি। রেট অফ দ্য রিয়াকশন অবভিয়াসলি আমরা যদি ধরে নিই যে ইলেকট্রোফাইল তৈরি হওয়ার পরে সিগমা কমপ্লেক্স ফর্মেশনটা যদি স্লো স্টেপ হয়, তাহলে ইলেকট্রোফাইলের কনসেন্ট্রেশন এবং অ্যারোমেটিক রিং যে কম্পাউন্ডটা আছে, যে ARH কম্পাউন্ডটা, তার কনসেন্ট্রেশনের সঙ্গে দুটো গুণফল হওয়া উচিত। এবার কার্বোক্যাটায়নই হোক আর পোটেনশিয়াল কার্বোক্যাটায়নই হোক, সেটা তো আমি বাইরে থেকে মিডিয়ামে অ্যাড করছি না, সেটা কতটা তৈরি হবে
সেটা নির্ভর করে আরএক্স এর কনসেন্ট্রেশন এবং এই লুইস অ্যাসিড AlCl3 ইউজ করলে AlCl3, অন্য কিছু ইউজ করলে অন্য কিছু, তাদের কনসেন্ট্রেশনের উপর। তাহলে রেট অফ দ্য রিয়াকশন রেট কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই অ্যারোমেটিক রিং এর কনসেন্ট্রেশন টু দ্য পাওয়ার 1, আরএক্স এর কনসেন্ট্রেশন টু দ্য পাওয়ার 1, লুইস অ্যাসিডের কনসেন্ট্রেশন টু দ্য পাওয়ার 1, এটাই হওয়ার কথা। কারণ এই দুটোর কনসেন্ট্রেশনের উপরে নির্ভর করবে যে কতটা কার্বোক্যাটায়ন মিডিয়ামে তৈরি হয়েছে বা কতটা পোটেনশিয়াল কার্বোক্যাটায়ন মিডিয়ামে তৈরি হয়েছে, অর্থাৎ তার পোটেনশিয়াল কার্বোক্যাটায়ন বা কার্বোক্যাটায়নের কনসেন্ট্রেশনের বদলে আমরা এই দুটোকে বসাতেই পারি, এবং এটা এক্সপেক্টেড। আর যদি আমি দেখি যে আমার ডিফারেন্ট ইলেকট্রোফাইলসের রেট অফ দ্য রিয়াকশনস কীরকম, তাহলে যেখানে কার্বোক্যাটায়ন তাড়াতাড়ি তৈরি হবে সেখানে কার্বোক্যাটায়নের কনসেন্ট্রেশন বেশি হবে, কার্বোক্যাটায়নের কনসেন্ট্রেশন যদি বেশি হয় রেট অফ দ্য রিয়াকশন বেশি হবে। তো সেই জন্য অ্যালাইল হ্যালাইড, বেঞ্জাইল হ্যালাইড এগুলো অনেক বেশি রিয়াক্টিভ। টারশিয়ারি হ্যালাইড থেকে সেকেন্ডারি থেকে প্রাইমারি আস্তে আস্তে রিয়াক্টিভিটি কমতে থাকে। পরে একটা জায়গায় আমরা দেখবো যে এই যে লুইস অ্যাসিড এরও কিছু ভূমিকা আছে, কারণ ফিল্ডগ্রাফ রিয়াকশনের কিছু কিছু কোয়ার্কস আছে, কিছু কিছু অদ্ভুত জিনিস আছে, কিছু লিমিটেশনস আছে, এবং সেই সব লিমিটেশনের কিছু কিছু লিমিটেশনকে ওভারকাম করতে গেলে আমাদের লুইস অ্যাসিডটাকে মাঝে মাঝে টিঙ্কার করতে হয়। এবং লুইস অ্যাসিডিটি মানে এফেক্টিভিটি অফ দ্য লুইস অ্যাসিড ইন ক্যাটালাইজিং দি ফিল্ডগ্রাফ রিয়াকশন, সেখানে সেটা দেখা যায় যে তারও একটা সিরিজ আছে। সেটা দেখা যায় AlCl3 অনেক রিয়াক্টিভ, হাইলি অ্যাগ্রেসিভ লুইস অ্যাসিড, এবং এই সিরিজে যত তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাবে তত তার লুইস অ্যাসিডের অ্যাগ্রেসিভনেস কমে আসবে, মাইল্ডার লুইস অ্যাসিড হবে। এরকম রিয়াকশন তোমার দরকার হতে পারে যেখানে মাইল্ড লুইস অ্যাসিড লাগে। ওকে, কার্বোক্যাটায়ন দিয়ে যদি সত্যি রিয়াকশন হয় বা পোটেনশিয়াল কার্বোক্যাটায়ন দিয়ে যদি রিয়াকশন হয়, তাহলে কিন্তু তোমার হাতে সাবস্ট্রেট স্কোপ আর একটু বেশি, রিয়েজেন্ট স্কোপ বলা উচিত, রিয়েজেন্ট স্কোপটা আরেকটু বেশি, কারণ এখানে তোমার আরএক্সটা হচ্ছে রিয়েজেন্ট, সাবস্ট্রেট হচ্ছে অ্যারোমেটিক রিং। কার্বোক্যাটায়ন তো কেবলমাত্র আরএক্স থেকে তৈরি হয় না, সেটা অ্যালকোহল থেকে তৈরি হতে পারে, অ্যালকিন থেকে তৈরি হতে পারে। তো আমরা সেরকম কয়েকটা এক্সাম্পল এখানে দেখছি। এই জায়গাটাতে আমরা প্রোটিন নিয়েছি, H3PO4 দিলে সেখানে রিজিওসিলেক্টিভ প্রোটনেশন হবে, এবং প্রোটনেশন হয় এখানে প্লাস চার্জ তৈরি হবে, সেকেন্ডারি কার্বোক্যাটায়ন মোর স্টেবল দেন প্রাইমারি, অ্যারোমেটিক রিং এখানে অ্যাটাক করবে, সিগমা কমপ্লেক্স তৈরি হবে, তারপরে ডিপ্রোটনেশন হয়ে আমরা কিউমিন বলে একটা কম্পাউন্ড পাবো। এই কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি আইসোপ্রোপাইল বেঞ্জিন, এটাকে অনেকদিন আগে এটাকে কিউমিন বলা হতো, সেই নামটা এখনো চলছে। তারপরে দেখো একটা সাইক্লোহেক্সিন নেওয়া হয়েছে, সেখানে বেঞ্জিনের সাথে আমরা সাইক্লোহেক্সিনের রিয়াকশন করছি, H2SO4 মিডিয়ামে, সাইক্লোহেক্সিনের দুটো এন্ড সিমেট্রিক্যাল, অর্থাৎ যেদিকেই প্রোটনেশন করো সেম কার্বোক্যাটায়ন, সেই কার্বোক্যাটায়ন একটা সাইক্লোহেক্সাইল কার্বোক্যাটায়ন যেটা বেঞ্জিনের সঙ্গে রিয়াকশন করে সাইক্লোহেক্সাইল বেঞ্জিন তৈরি করেছে। দেখতে হবে সাইক্লোহেক্সানলের সঙ্গে রিয়াকশন করলেও একই হবে, তার কারণ সাইক্লোহেক্সানল থেকেও আমরা ওয়াটার যখন প্রোটনেশন করে ওয়াটারকে বের করে দেবো তখন সাইক্লোহেক্সাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। এইটা বেশ একটু ইন্টারেস্টিং। এখানে ডাবল বন্ডও আছে, আবার কার্বন ক্লোরিন বন্ডটাও আছে। তার মানে এখানটায় যদি আমরা AlCl3 দিয়ে রিয়াকশন করি তাহলে প্রবাবলি এই বন্ডটা আয়োনাইজ করে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং অ্যালাইলিক কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে জিনিসটা ঢুকে যাবে। তার মানে সেখানে আমরা কোনো কম্পাউন্ডের মধ্যে কোনো ক্লোরিন পাবো না। কিন্তু আমরা যদি রিয়াকশনটাকে H2SO4 দিয়ে করি তখন কিন্তু কার্বন ক্লোরিন বন্ডের আয়োনাইজেশন হচ্ছে না, র্যাদার কার্বন কার্বন ডাবল বন্ডের প্রোটনেশন হচ্ছে, এবং সেই প্রোটনেশনটা ডেফিনেটলি রিজিওসিলেক্টিভ হবে এরকম ভাবে যাতে প্লাস চার্জটা এইখানে আসে, টারশিয়ারি হয়। যদিও এখানে CH2Cl আছে, একটু স্লাইট মাইনাস আই এফেক্ট আছে, কিন্তু এইখানে প্লাস চার্জ আসাটা ফার বেটার কম্পেয়ার টু এই দিকে প্রোটনেশন হয়ে এইখানে প্লাস চার্জ আসাটা, কারণ তার প্র্যাকটিক্যালি কোনো স্টেবিলিটি নেই। তার ফলে আমরা এখানটায় একটা টারশিয়ারি কার্বনকে ইন্ট্রোডিউস করে দিতে পারবো, যে টারশিয়ারি কার্বনের মধ্যে আবার রিমোট পজিশনে একটা ক্লোরিনও থাকবে, নিওফিল ক্লোরাইড বলা হয়। তাহলে এই রিয়াকশনের সাবস্ট্রেট স্কোপ ভালো, অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে রিয়াকশন হচ্ছে, রিয়েজেন্ট স্কোপ ভালো, নানা রকমের লুইস অ্যাসিড ইউজ করা যায়, কিন্তু এর কিছু কিছু সিভিয়ার রেস্ট্রিকশনও আছে। রেস্ট্রিকশনের প্রথম রেস্ট্রিকশন যেটা, সেটা হলো যে অ্যালকিল বেঞ্জিনটা তৈরি হচ্ছে সেই অ্যালকিল বেঞ্জিনের আরটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং। টিপিক্যালি এই আর এর প্রেজেন্সে এই অ্যারোমেটিক রিংয়ের নিউক্লিওফিলিসিটি বেড়ে যায়, এবং এই কন্ডিশনে এরা অলমোস্ট 1.5 to 3 টাইমস মোর রিয়াক্টিভ হয়ে পড়ে এই বেঞ্জিন রিংয়ের তুলনায় টুয়ার্ডস অ্যান ইলেকট্রোফাইল। তো রিয়াকশনের প্রথমেই তো আর এটা পুরোপুরি এটাতে কনভার্টেড হয় না, আস্তে আস্তে কনভার্সনটা হয়। তার মানে এই যত তৈরি হতে থাকে তত এই এর রিয়াক্টিভিটি বেশি হওয়ার জন্য বেঞ্জিন রিংয়ের সাথে কম্পিটিশনে নামে, এবং বেঞ্জিন রিংয়ের সঙ্গে রিয়াকশন করার বদলে ইলেকট্রোফাইলটা তখন অ্যালকিল বেঞ্জিনের সঙ্গে রিয়াকশন করতে শুরু করে। তার ফলে কি হয়, ডাইঅ্যালকাইলেশন হয়। তো ডাইঅ্যালকাইলেশন যখন হবে এই আর এর রেসপেক্টে তো জেনারেলি অর্থোপ্যারা ওরিয়েন্টেড, তাহলে অর্থোপ্যারাতে যাওয়ার কথা, তাহলে সেখানে যাবে, যাওয়ার পর যে ডাইঅ্যালকিল বেঞ্জিনটা হলো সেখানে আবার দুটো আর গ্রুপ আছে, তার মানে সেটা আবার আরো বেশি রিয়াক্টিভ, তার মানে সেটা আবার রিয়াকশন করতে শুরু করবে। তার মানে এটা বেসিক্যালি সেই তুমি যেটা দেখেছিলে যে হ্যালোফর্ম রিয়াকশন, বেসিক কন্ডিশনে
অ্যাসিটোনের মধ্যে যদি তুমি বেসিক কন্ডিশনে ব্রোমিন দাও তাহলে ফার্স্টে একটা প্রোটন খেয়ে একটা ব্রোমিন ঢুকে, কিন্তু যেই একটা ব্রোমিন ঢুকলো সেই ব্রোমিনটা যে কার্বনে ঢুকেছে সেই কার্বনের হাইড্রোজেনের অ্যাসিডিটি অ্যাসিটোনের আলফা হাইড্রোজেন অ্যাসিডিটির থেকে অনেক বেশি, এবং করেসপন্ডিংলি সেখানে এনোলেট তৈরি হওয়ার চান্স অনেক বেশি, এবং পরপর পরপর ব্রোমিনগুলো সেই একটা কার্বনের উপরেই লোডেড আপ হতে থাকে, এবং একটা সময় আসে যখন তিনটে ব্রোমিন ঢুকে গেছে এবং তখন একটা নিউক্লিওফিলিক অ্যাটাক হয় কার্বনিলে, এবং সেখান থেকে অ্যাডিশন এলিমিনেশনের মাধ্যমে আমরা হ্যালোফর্ম রিয়াকশনটা পাই। আমাদের সেটা এখানে বিচার্য বিষয় নয়, কিন্তু দি সিমিলারিটি ইজ অবভিয়াস। এখন এই যে রিয়াকশনটা এটা মাত্র 1.5 to 3 টাইমস মোর রিয়াক্টিভ, এমন কিছু বিরাট রিয়াক্টিভ নয়। ইটস নট লাইক যে তুমি এখানে এটা এটা তুমি যদি গ্রিগনার্ডের ভিডিও লেকচারগুলো শুনে থাকো তাহলে তুমি, এটা আমরা গ্রিগনার্ডেও দেখেছি যে এস্টার থেকে যখন কিটোন বানাতে যাচ্ছি গ্রিগনার্ডের সঙ্গে রিয়াকশন করে, তখন কিটোনটা মোর রিয়াক্টিভ, মোর ইলেকট্রোফিলিক দেন এস্টার, দেয়ারফর কিটোন সঙ্গে সঙ্গে কম্পিট করতে শুরু করছে এবং ইভেন্চুয়ালি টারশিয়ারি অ্যালকোহলের দিকে নিয়ে চলে যাচ্ছে। আমরা যদি এখানে এইটা ভাবি যে এটা এমন কিছু রিয়াক্টিভ নয়, তাহলে কি এই রিয়াকশনটাকে থামিয়ে দেওয়া যায়? রিয়াকশনটাকে কি মোনো অ্যালকিলেশন স্টেজে থামানো যায়? থামানো যায়। রিঅ্যাক্টিভিটিতে একটা প্রবলেম বটেই, কিন্তু আরো বেশি আরো সিভিয়ার প্রবলেম হচ্ছে যে অ্যালকিল বেঞ্জিনের সলিউবিলিটি ক্যাটালিস্ট লেয়ার যেটা তার মধ্যে অনেক বেশি বেঞ্জিনের তুলনায়, এবং এই ক্যাটালিস্ট লেয়ার এই জায়গাটাতেই কিন্তু অ্যাকচুয়ালি রিয়াকশনটা হয়। তার ফলে সলিউবিলিটি যদি বেড়ে যায় তাহলে বেঞ্জিনের রেসপেক্টে এটা যদি মোর সলিউবল হয়ে যায় এবং সাবসিকুয়েন্ট ইন্টারাকশন অফ অ্যালকিল গ্রুপ যদি একে আরো বেশি সলিউবল করে তোলে তাহলে রিয়াকশনগুলো আরো বেশি ফ্যাসিলিটেটেড হবে। এবং এটাও তোমার কাছে অজানা নয়, যখন আমরা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিকের প্রথম দিকে পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম যে মিথাইল বেঞ্জোয়েটের নাইট্রেশন করার জন্য 10 ডিগ্রি টেম্পারেচারই যথেষ্ট, অথচ বেঞ্জিনের নাইট্রেশন করতে গেলে 50 ডিগ্রি টেম্পারেচার লাগে। সেখানেও কিন্তু কালপিট ছিল সলিবিলিটি, যে ওই যে কন্ডিশনে বেঞ্জিনের নাইট্রেশন করা হয় তাতে বেঞ্জিনের সলিবিলিটি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিক অ্যাসিডে কম, সেই জন্য তাকে টেম্পারেচার বাড়িয়ে সলিবল করতে হয়। আর মিথাইল বেঞ্জোয়েটের সলিবিলিটি যথেষ্ট বেটার, অনেক ভালো বেঞ্জিনের রেসপেক্টে, কারণ তার একটা পোলার গ্রুপ আছে, একটা বেসিক গ্রুপ আছে, ফলে অ্যাসিড মিডিয়ামে সে অটোমেটিক্যালি সলিবল হয় অনেক বেশি, এবং তার জন্য লোয়ার টেম্পারেচারই তার রিয়াকশন হয়ে যায়। কিন্তু তার মানে তো এই নয় যে বেঞ্জিনের তুলনায় মিথাইল বেঞ্জোয়েট অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশনে মোর রিয়াক্টিভ, তা তো নয়, তার উল্টোটা। এখানে তার মানে এটা যে শুধু মোর রিয়াক্টিভ তা না, এটা মোর সলিবলও বটে, এবং সাবসিকুয়েন্ট যে কম্পাউন্ডগুলো আসবে সেগুলো অনেক বেশি সলিবল, সেই কারণে এই প্রবলেমটি হচ্ছে। তবে এই প্রবলেমকে সলভ করা যায়, যেমন বিরাট এক্সেস অফ সাবস্ট্রেট যদি তুমি ইউজ করো, যেমন আমরা এখানে দেখো 3:1 রেশিওতে সব জিনিসগুলো নিচ্ছি, যেখানে অ্যারোমেটিক রিংটাকে বেশি করে দেওয়া আছে যাতে কম্পিটিশন হলে এই জিততে পারে। তাহলে তুমি টলুইন বানাতে পারবে এক্সেস বেঞ্জিন নিয়ে, যদি রিয়াকশন করো এক্সেস বেঞ্জিন নিয়ে তুমি টারশিয়ারি বিউটাইল বেঞ্জিন বানাতে পারবে। যদি তুমি সলভেন্ট এমন ইউজ করো যেখানে রিয়াক্ট্যান্টটা বেটার সলিউবল কম্পেয়ার টু দ্য প্রোডাক্ট, তাহলে তোমার এই রিয়াক্টিভিটি এজ যেটা আছে প্রোডাক্টে সেটাকে তুমি খানিকটা অফসেট করতে পারো এবং ইনহেরেন্ট সলিবিলিটি প্রবলেমটাকে সলভ করতে পারো। সুটেবল ক্যাটালিস্ট যদি ব্যবহার করা যায়, যে ক্যাটালিস্ট সে লেয়ারে প্রোডাক্টটা অত বেশি সলিবল নয় কিন্তু রিয়াক্টেন্টটা হয়তো বেশি সলিবল, এবং প্রচণ্ড স্টারিং করা হলো যাতে থরো মিক্সিংটা হয়, তার ফলে ক্যাটালিস্ট লেয়ারের মধ্যে কেবল প্রোডাক্ট ঢুকে বসে আছে এবং রিয়াক্ট্যান্ট বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই সিচুয়েশন না করে তুমি ফোর্স করবে যে পুরো জিনিসটাকে, হেটারোজিনিয়াস সলিউশনটাকে তুমি এত জোরে নাড়ালে যে ক্যাটালিস্টরা সুযোগ পেল রিয়াক্ট্যান্টকে দেখা যায়। এই অনেক কিছু এরকম করা যেতে পারে। আচ্ছা, সাবস্ট্রেট স্কোপের মধ্যে একটা বড় লিমিটেশন হচ্ছে তুমি কোনো এই ধরনের গ্রুপ ব্যবহার করতে পারবে না যাদের লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে এবং যারা কোঅর্ডিনেট করতে পারে, যেমন OH, OR, ONH2 এসব ব্যবহার করা যাবে না, কারণ এরা AlCl3 বা যে কোনো লুইস অ্যাসিড BF3 এদের সাথে কোঅর্ডিনেট করে বসে থাকে এবং তার ফলে তারা ইলেকট্রন উইথড্রয়িং হয়ে যায় এবং তার ফলে রিয়াকশনটা খুব একটা ভালো হয় না। সাধারণত মেটা ডিরেক্টিং গ্রুপ যেগুলো, যেমন ডিঅ্যাক্টিভেট এবং মেটা ডিরেক্টিং, নাইট্রো ইত্যাদি, এই ধরনের সিস্টেমের উপরে অ্যালকাইলেশন অত্যন্ত ডিফিকাল্ট, অত্যন্ত হার্শ কন্ডিশনে করতে হয়, এবং সেই জন্য এরা এতটাই আনরিয়াক্টিভ যে সেখানে তোমার এই যে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন অনেক সময় নাইট্রোবেঞ্জিনকে সলভেন্ট হিসেবে ইউজ করে। এটা কিন্তু কোশ্চেন দেয় যে ফিডেলক্রাফট রিয়াকশনে নাইট্রোবেঞ্জিনকে সলভেন্ট হিসেবে ইউজ করা যায়, ব্যাখ্যা করো। নাইট্রোবেঞ্জিনের মধ্যেও তো একটা বেঞ্জিন রিং আছে, মানে সেখানেও তো অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশন হতে পারতো, ফিডেলক্রাফট রিয়াকশন হতে পারতো, সেটা হবে না, কারণ নাইট্রোর যে -I এফেক্ট এটা রিংটাকে এত ডিঅ্যাক্টিভেট করে দেয় যে অত্যন্ত পাওয়ারফুল ইলেকট্রোফাইল কার্বোক্যাটায়ন তৈরি হলেও সেইটা বেঞ্জিন রিং, নাইট্রোবেঞ্জিনের বেঞ্জিন রিং এর সঙ্গে রিয়াকশন করার বদলে ওর কাছে অন্যান্য রিয়াকশন রয়েছে, যেমন এলিমিনেশন রিয়াকশন হতে পারে বা অন্য কোনো সাবস্টিটিউশন রিয়াকশনের দিকে চলে যেতে পারে। অতএব নাইট্রোবেঞ্জিন জেনারেলি কথাটা মাথায় রেখো,
ক্রিটিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করে না এবং তাকে সেফলি সলভেন্ট হিসেবে ব্যবহার করা যায়। এবং সলভেন্ট হিসেবে ব্যবহার করলে কিছু অ্যাডভান্টেজও আছে, সেটাকে স্টিম ডিস্টিল করে বার করে দেওয়া যায়, তারপরে সলভেন্টকে সেপারেট করাটা খুব ইজি। যে সমস্ত অর্গানো হ্যালাইড কম্পাউন্ড কার্বোক্যাটায়ন বা পোটেনশিয়াল কার্বোক্যাটায়ন একদম তৈরি করতে চায় না, যেমন ফিনাইল হ্যালাইড, ভিনাইল হ্যালাইড, তাদেরকে তুমি কম্বাইন করতে পারবে না। কিন্তু তাদেরকে যদি কম্বাইন করতে পারতে তাহলে একটা বিউটিফুল রিয়াকশন হতো, কারণ সেক্ষেত্রে তুমি বেঞ্জিনের সঙ্গে যদি ক্লোরোবেঞ্জিনকে মিশিয়ে দিতে পারতে তাহলে তুমি বাইফিনাইল পেয়ে যেতে, তার মানে দুটো অ্যারোমেটিক রিংয়ের মধ্যে তুমি একটা ব্রিজ তৈরি করে ফেলতে পারতে। কিন্তু আনফর্চুনেটলি যেগুলো কার্বোক্যাটায়ন এগুলো তৈরি করা যায় না, দুটো sp2 কার্বনের মধ্যে আমরা ব্রিজ তৈরি করতে পারছি না। ফিনাইল বা অ্যারাইল হ্যালাইড দিয়ে জেনারেলি এই রিয়াকশনগুলো সাকসেসফুল হয় না। আরেকটা মেজর প্রবলেম হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জমেন্ট, এবং এটা দারুণ মানে সমস্যার প্রবলেম। ধরো তোমার এই কম্পাউন্ডটা প্রয়োজন, প্রোপাইল বেঞ্জিন। প্রোপাইল বেঞ্জিন যদি দরকার হয় তাহলে তুমি ভাবতে পারো যে আমি এই জায়গাটাতে কাটবো, এইখানটা আসবে আমার প্রোপাইল ব্রোমাইড থেকে, আর এই জায়গাটাতে অবভিয়াসলি একটা হাইড্রোজেন থাকবে, তার মানে আমি বেঞ্জিন থেকে পাবো। এবার বেঞ্জিনের উপর প্রোপাইল ব্রোমাইড দিয়ে রিয়াকশন হবে, হওয়ারই কথা। সেখানে আমি AlBr3 দিয়ে ট্রিট করছি বা FeB এরকম একটা কিছু লুইস অ্যাসিড দিয়ে ট্রিট করছি, তাহলে যেটা AlBr3 দিলে পার্টিকুলারলি যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে তুমি প্রোপাইল বেঞ্জিন পাবে হয়তো মাইনর প্রোডাক্ট হিসেবে পাবে, কিছু পলিঅ্যালকাইলেটেড প্রোডাক্ট পাবে, কারণ পলিঅ্যালকাইলেশন সবসময় একটা সমস্যা, কিন্তু মেজর প্রোডাক্ট হবে কিউমি, অর্থাৎ আইসোপ্রোপাইল বেঞ্জিন। তো প্রোপাইল সাইড চেনটা কি করে আইসোপ্রোপাইল হলো, তার মানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে নিশ্চয়ই। এই রিঅ্যারেঞ্জমেন্ট যখন হচ্ছে তাহলে তার একটা মেকানিজম আমাদেরকে দিতে হবে, এবং আমরা জানি যে এই ধরনের সিস্টেম যেখানে কার্বোক্যাটায়ন বা পোটেনশিয়াল কার্বোক্যাটায়ন তৈরি হয় সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে যদি আয়োনাইজেশনটা খুব ফেভার্ড হয়। অ্যালুমিনিয়াম ব্রোমাইড এতই অ্যাগ্রেসিভ রিয়েজেন্ট যে সে ব্রোমিনকে ধরে এত টানাটানি শুরু করে যে তখন এই কার্বনটার মাথায় একটা সিগনিফিক্যান্ট পজিটিভ চার্জ তৈরি হয়ে যায়, যার ফলে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন মাইগ্রেট করে চলে আসে এবং সেখানে একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন আইসোপ্রোপাইল ক্যাটায়ন তৈরি হয়, যে ক্যাটায়নটা বেঞ্জিনের সঙ্গে রিয়াকশন করে ফার্দার ডাউনস্ট্রিম তোমাকে কিউমিন দেয়। এটাকে বন্ধ করার উপায় কি? যদি এই জায়গায় ডেভেলপমেন্ট অফ পজিটিভ চার্জ একটু কমানো যায়, অর্থাৎ ডেল প্লাস চার্জটা যদি সত্যি একটু কম থাকে, it is should be sufficiently electrophilic so that it can attract a benzene ring to react with it, but it should not promote intramolecular 1-2 shift of hydrogens। এরকম যদি একটা সিচুয়েশন তৈরি করা যায় তাহলে আমার রিঅ্যারেঞ্জমেন্টটা বন্ধ হবে, এবং তার জন্য আমাদের যে অ্যাগ্রেসিভ লুইস অ্যাসিড ওটাকে থামাতে হবে, ওটাকে দেওয়া যাবে না। তার জন্য আমরা আগে খেয়াল করে দেখো, তুমি সিরিজটা রিভিজিট করতে পারো, সেই সিরিজে অ্যালুমিনিয়াম ব্রোমাইডের পরে ফেরিক ব্রোমাইড ছিল, অর্থাৎ অ্যালুমিনিয়াম ব্রোমাইডের তুলনায় ফেরিক ব্রোমাইডের কম অ্যাগ্রেসিভ, ওটার আয়োনাইজিং ক্যাপাসিটিটা আরেকটু কম। তাহলে সেটাকে যদি ব্যবহার করি তাহলে এই ধরনের হাইড্রোজেন শিফট কিন্তু হবে না এবং এই ধরনের কার্বোক্যাটায়ন আমরা পাবো না, যদিও ব্রোমিনের সঙ্গে কোঅর্ডিনেশনটি হবে এবং তার ফলে এই জায়গাতে একটা সিগনিফিক্যান্ট প্লাস চার্জ তৈরি হবে, যাতে অন্তত তোমার যে 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 নিউক্লিওফাইল সে এখানে অ্যাটাক করার মতো একটা সুযোগ পাবে। এই পোলারাইজ কমপ্লেক্সটা তৈরি হবে, কিন্তু এই ধরনের এতটাও পোলারাইজ নয় যে সে রিঅ্যারেঞ্জমেন্টকে ইনসাইট করবে। আচ্ছা, এরপর একটা কিউরিয়াস অবজারভেশন আছে। এটা অবজারভেশনটা কিউরিয়াস, কিন্তু র্যাশনালটা কিন্তু তোমার আগে যাবে। এটা তোমাকে জাইলিন দিয়ে দিতে পারে, কিন্তু আমি তোমাকে একটা অন্য কম্পাউন্ড দিয়ে দেখাচ্ছি। এই কম্পাউন্ডগুলোর নাম হচ্ছে সাইমিন, অর্থাৎ একটা মিথাইল আছে আর একটা আইসোপ্রোপাইল আছে। তুমি যদি টলুইনের ওপরে আইসোপ্রোপাইল ক্লোরাইড দিয়ে রিয়াকশন করো, রিঅ্যারেঞ্জমেন্টের কোনো গল্প নেই, কারণ তুমি অবভিয়াসলি সেকেন্ডারি কার্বোক্যাটায়ন এখানে পাবে, ক্লোরিন বেরিয়ে গিয়ে ক্লোরাইড বেরিয়ে গিয়ে এখানে প্লাস চার্জ তৈরি হবে। তাহলে তোমার এই প্রোডাক্ট তৈরি হওয়া উচিত, এই দুটো মেজর হওয়া উচিত, কারণ মিথাইল হচ্ছে প্লাস আই এফেক্ট দেখাবে, তাহলে তার তো অর্থোপ্যারা ডিরেক্টর, তাহলে এই দুটো মেজর প্রোডাক্ট তৈরি হওয়া উচিত এবং এইটা মাইনর প্রোডাক্ট হওয়া উচিত। তাই হয়, যদি রিয়াকশনটা একটু অল্প সময় ধরে করো তাহলে তাই হয়, কিন্তু যদি এই রিয়াকশনকে তুমি অনেকক্ষণ ধরে করো তাহলে কিন্তু মেজর প্রোডাক্ট হয়ে যাচ্ছে মেটা প্রোডাক্ট। ইমিডিয়েটলি এই রিয়াকশন কন্ডিশনগুলো তোমাকে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে এখানে কেসিপি এবং টিসিপির প্রোডাক্ট আছে, কাইনেটিক কন্ট্রোল আছে এবং থার্মোডাইনামিক কন্ট্রোল আছে। কাইনেটিক কন্ট্রোল প্রোডাক্ট হচ্ছে এই দুটো অর্থোপ্যারা, যেটা আমরা সিগমা কমপ্লেক্স স্টেবিলিটি দিয়ে বলি, এবং সেটা একটা পিওরলি কাইনেটিক আর্গুমেন্ট। আর কোনো একটা কারণে মেটা প্রোডাক্টটা থার্মোডাইনামিক্যালি মোস্ট স্টেবল। এটা ভেরিফাই করা যায় কি যে সত্যি মেটা কম্পাউন্ডটা মোস্ট স্টেবল? হ্যাঁ, তুমি যদি হিট অফ কম্বাশন ভ্যালুগুলো মাপো, এগুলো যেহেতু সমস্তই আইসোমার, স্ট্রাকচারাল পজিশনাল আইসোমার, তাহলে এদের হিট অফ কম্বাশন ভ্যালু মাপলে এদেরকে ভালোভাবেই এদের থার্মোডাইনামিক স্টেবিলিটি তুলনা করা যায়। দেখা যায় যে এই মেটাটা স্লাইটলি মোস্ট স্টেবল। তো কেন সেটা স্লাইটলি মোস্ট স্টেবল সেটা দেখার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি এটা হচ্ছে কি করে।
রিয়াকশনটা এই জায়গা থেকে বা এই জায়গা থেকে এখানে যাচ্ছে কি করে। এবার অর্থ কম্পাউন্ডটা কেন লেস স্টেবল সেটা তো বোঝাই যায়, কারণ সেখানে একটু স্টেরিক ক্রাউডিং আছে যেটা মেটাতে নেই, কিন্তু সেটা তো প্যারাতেও নেই। তাহলে প্যারাটা কেন মেটাতে গেল সেটা তো বুঝতে হবে। প্যারা অর্থ কেন কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, সেটা অত্যন্ত সিম্পল উত্তর যে মেটার যে সিগমা কমপ্লেক্স সেটা লেস স্টেবল, প্যারা অর্থ সিগমা কমপ্লেক্স মোর স্টেবল, তাহলে ওরা তাড়াতাড়ি তৈরি হবে। কিন্তু মেটাটা কেন থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল, সেটা কিভাবে তৈরি হচ্ছে প্যারা বা অর্থটা থেকে, আমরা প্যারাটা দেখাচ্ছি, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো এখানে ফার্স্টে যেটা হয় সেটা হচ্ছে একটা প্রোটোনেশন। ফার্স্টে প্রোটোনেশন হয়, প্রোটোনেশন হওয়ার পরে যে কোথায় প্রোটোনেশন হচ্ছে, এই পজিশন ইপসো পজিশন, এটা একটা ইপসো পজিশন, এটা প্যারা উইথ রেসপেক্ট টু মিথাইল, ইপসো উইথ রেসপেক্ট টু আইসোপ্রোপাইল। এখানে প্রোটোনেশন হওয়ার পরে এখানে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়। এই সিগমা কমপ্লেক্স আমরা জানি ইপসো সাবস্টিটিউশনের অনেকগুলো রকম ফের আছে, তার মধ্যে একটা রকম ফের হচ্ছে যে এই গ্রুপটা বেরিয়ে গেল। যদি এই গ্রুপটা বেরিয়ে যায়, যেটা আমরা ম্যাজেন্টা কালার দিয়ে দেখাচ্ছি, তাহলে তুমি একটা ইন্টারমলিকুলার পাথওয়ে পাবে যেখানে টলুইন লিবারেটেড হয়েছে মিডিয়ামে, এবং তার মানে রিয়াকশনটা বেসিক্যালি রিভার্সিবল হয়ে গেল। আইসোপ্রোপাইল গ্রুপ বেরিয়ে এসছে, আইসোপ্রোপাইল ক্যাটায়ন বেরিয়ে এসছে, তারপরে সেখানে মেটা পজিশনে অ্যাটাক হচ্ছে, সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে, ডিপ্রোটোনেশন হচ্ছে, মেটাসাইনিন পেয়ে যাচ্ছে। সেটা নাও হতে পারে, ম্যাজেন্টা কালারের পাথওয়েটা নাও হতে পারে, এখানে একটা 1-2 ইন্ট্রামলিকুলার শিফট হতে পারে, কার্বোক্যাটায়ন রিয়াকশন ওয়াগনার মিরুইন শিফট, 1-2 অ্যালকিল শিফটের মাধ্যমে ওই একই সিগমা কমপ্লেক্স, মেটা অ্যাটাকের জন্য যে সিগমা কমপ্লেক্স সেটা আমরা অ্যাক্সেস করতে পারি এবং সেখান থেকে মেটাসাইনিন পাওয়া যাবে। তাহলে ইন্টার এবং ইন্ট্রা দুটো পথই অ্যাভেলেবল। কিন্তু এবার ক্রিটিক্যাল কোশ্চেনটা হচ্ছে যে কেন মেটাতে গেল কেন। আমরা অর্থ এবং প্যারার জন্য এই লজিকটা ব্যবহার করতে পারি, ইনক্লুডিং অর্থের জন্য আরেকটা প্রবলেম থাকবে, সেটা হচ্ছে স্টেরিক ক্রাউডিং। তা আমরা এই জায়গাটা একটু দেখার চেষ্টা করি। দেখো, এই মিথাইল এবং আইসোপ্রোপাইল দুজনেরই কিন্তু হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেটিভ এফেক্ট আছে। তো যখন এ প্যারা পজিশনে আছে, এর হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন হচ্ছে এইটা, যেটাকে তুমি এখান থেকে ইলেকট্রন শিফট করিয়ে এরকমভাবে হাইপার কনজুগেশনের দিকে নিয়ে যেতে পারো। যদি নিয়ে যাও, তাহলে দেখো এইখানটা এই কার্বনটা যেটা ইপসো উইথ রেসপেক্ট টু মিথাইল, সেখানে মাইনাস চার্জ তৈরি হচ্ছে, কিন্তু মিথাইল তো ইলেকট্রন ডোনেটিং, তার তো প্লাস আই এফেক্ট আছে। তাহলে এই প্লাস আই এফেক্টের জন্য প্রবাবলি এইখানটায় খানিকটা প্রবলেম তৈরি করবে, এবং এটা অর্থের ক্ষেত্রেও সত্যি হবে, ইনক্লুডিং দ্য ইন অ্যাডিশন টু দ্য স্টেরিক হিন্ডারেন্স বা স্টেরিক ইন্টারাকশন, হোয়াট এভার ইউ কল দ্যাট। মেটার ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু হবে না। এখানে এই হাইড্রোজেনটা যখন হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করছে, তখন নেগেটিভ চার্জ এখানে এখানে এবং এখানে ঘুরছে। যখন আমরা মিথাইলের কোনো হাইড্রোজেনকে হাইপার কনজুগেশনের কাজে লাগাচ্ছি, তখন সেটা এখানে এখানে এবং এখানে ঘুরছে। কোনো সময়ই কিন্তু এই কার্বনে বা এই কার্বনে নেগেটিভ চার্জ আসছে না, তার ফলে তার স্টেবিলাইজেশনটা একটু বেশি, প্যারার তুলনায় খুব বেশি নয়, কিন্তু এনাফ টু ডিটারমিন দ্যাট থার্মোডাইনামিক্যালি দিস ইজ দ্য মোস্ট স্টেবল প্রোডাক্ট। এটা কিন্তু সাইলিন দিয়ে পরীক্ষায় আসে। তোমার যদি পরীক্ষায় দেয়, তাহলে তোমাকে সাইনিন দিয়ে নাও দিতে পারে, সেক্ষেত্রে এইটাকে চেঞ্জ করে তুমি এটা মিথাইল করে নিও, এবং সেক্ষেত্রে হয়তোবা এই পাথওয়েটা হয়তো অফ হয়ে যেতে পারে, কারণ মিথাইল কার্বোক্যাটায়ন হয়তো তৈরি হবে না, সেক্ষেত্রে ইন্ট্রামলিকুলার 1-2 মিথাইল শিফট করে তোমাকে দেখিয়ে দিতে হবে। ওকে, এবার আমরা চলে আসছি সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন রিয়াকশন এবং তার অ্যাপ্লিকেশন। আগে আমরা অ্যালকিল হ্যালাইড ইউজ করছিলাম, এবং আমরা অ্যাসাইল গ্রুপ সাপ্লাই করবে এবং ইলেকট্রোফাইল ইউজ করবে, সেটা অ্যাসাইল ক্লোরাইড জেনারেলি ইউজ করা হয়ে থাকে, অ্যাসিড অ্যানহাইড্রাইডও ব্যবহার করা হয়। এবং এখানে টিপিক্যালি ওই একই ক্যাটালিস্ট, কিন্তু ক্যাটালিস্টের মাত্রা একটু বেশি। তার কারণ সেখানে যে প্রোডাক্টটা তৈরি হয়, সেই প্রোডাক্টে তো একটা কিটো গ্রুপ আছে, সেই কিটো গ্রুপের অক্সিজেনের লোন পেয়ার আছে, অতএব এটা একটা লুইস বেস, সেটা ওই লুইস অ্যাসিডের সঙ্গে কমপ্লেক্স করে থাকে। রিয়াকশনটা করার সময় আমরা অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে LCl3 মিশিয়ে ফার্স্টে একটা কমপ্লেক্স তৈরি করি, হয় সেখানে একটা জ্যান্ত কার্বোক্যাটায়ন তৈরি হবে, তা নাহলে এই ধরনের কোনো একটা কমপ্লেক্সের উপর দিয়ে রিয়াকশন হবে, যেটা আমরা একটু পরে দেখছি। আবার বেঞ্জিন নিয়ের সাথে রিয়াকশন হলো, 2 স্টেপ রিয়াকশন। আমরা এখানে প্রোডাক্টে লিখেছি, প্রোডাক্টে দেখো LCl3 কোঅর্ডিনেট করে বসে আছে, এবং এখান থেকে HCl গ্যাস বেরোবে। রিয়াকশনগুলো হ্যাজার্ডাস রিয়াকশন করার পক্ষে, ল্যাবরেটরিতে করার পক্ষে এনভায়রনমেন্টালি হ্যাজার্ডাস, সাবধানে করতে হয়, তার কারণ এখানে অনেক ফিউমস তৈরি। এবং এই যে কম্পাউন্ড, এটাকে ডিকম্পোজ করার জন্য এটাকে আমরা কনসেন্ট্রেট HCl এবং আইস ওয়াটারের মধ্যে ফেলে দিই, তার ফলে অক্সিজেন অ্যালুমিনিয়াম বন্ডটা ভেঙে যায় এবং আমরা একটা কম্পাউন্ড পেয়ে যাই, যেটাতে এই বন্ডটা আমরা নতুন করে তৈরি করেছি, এবং এটা অ্যারোমেটিক কিটোন। অ্যারোমেটিক কিটোন দেখলেই তখন তোমার মাথায় আসা উচিত ফিডেলক্রাফট অ্যাসাইলেশন প্রবাবলি করে বানিয়েছে এটা। আমরা যদি অ্যালকিল হ্যালাইড ইউজ করি, তাহলে অ্যাসাইল হ্যালাইড হিসেবে আমরা আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড ইউজ করতে পারি। যে বন্ডটা সবচেয়ে বেশি উইক সেটা হচ্ছে কার্বন আয়োডিন বন্ড, তার আয়োনাইজেশনটা সবচেয়ে বেটার হবে, সেখানে কার্বোক্যাটায়ন তৈরি হওয়া সবচেয়ে ভালো হবে।
তো আয়োডাইড ইজ মোর রিয়াক্টিভ দেন ব্রোমাইড, ইজ মোর রিয়াক্টিভ দেন ক্লোরাইড, দেন ফ্লোরাইড ইত্যাদি। দুটো এক্সাম্পল দেখা যায়। এখানে আমরা একটা অ্যাসিড ক্লোরাইড অ্যাসিড নিয়েছি, যেখানে এটা 2-ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। এই ধরনের অ্যাসিড কি করে বানায় এটা আমরা পরের সেমে যখন আয়ন ডাইস্টার্ট রিয়াকশন দেখবো তখন শিখবো। PCl3 দিয়ে হিট করেছে, তাহলে ঠিক আছে, এখানে অ্যাসিড ক্লোরাইড হবে। অ্যাডিশন এলিমিনেশনের থ্রু দিয়ে অক্সিজেনকে ফসফরাস টেনে বার করে দিচ্ছে। এখানেও একটা বেঞ্জিন রিং আছে, তার সাথে সেপারেট করার জন্য আগের মতোই আমরা এটাকে ব্লু কালার দিয়েছি। 1.1 ইকুইভ্যালেন্ট LCl3 লাগবে, কারণ আমরা কিন্তু আগের মতো ক্যাটালিটিক LCl3 দিতে পারবো না। দ্যাট ইজ বিকজ এখানে একটা আমাদের কমপ্লেক্সেশন হবে, এই জায়গাটাতে একটা কমপ্লেক্সেশন হবে। এবং এই নীল রঙের বেঞ্জিন রিংটা যদি এখানে এই ক্লোরিনকে রিপ্লেস করে যদি এই জায়গাতে সত্যি অ্যাটাক করে থাকে, তাহলে আমাদের এই নতুন বন্ডটা তৈরি হলো। এবং খেয়াল করে দেখো, এই জায়গাটা যদি ওইস থাকতো তাহলে তাকে আমরা বলতাম বেনজয়েন। যেহেতু ওইসটা নেই তাই এটার নাম আছে ডিঅক্সি বেনজয়েন, হুইচ ইজ অ্যারোমেটিক কিটোন। বেঞ্জিনের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের রিয়াকশন, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে রিয়াকশনে AlCl3 2.2 ইকুইভ্যালেন্ট লাগবে, কারণ এখানেও কার্বনিল আছে, এখানেও কার্বনিল আছে, তাহলে আরো বেশি লাগবে। এবং সেখান থেকে আমরা অ্যাসিডোফেনল তৈরি করতে পারি প্রপার ওয়ার্কআপ করে নিয়ে। যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বদলে সাকসিনিক অ্যানহাইড্রাইড ইউজ করি, তাহলে একটা পার্ট, ধরো এই পার্টটা এই বেঞ্জিনের এর সাথে জুড়ে গেল, আর এই কার্বন অক্সিজেন বন্ডটা ভেঙে গিয়ে এই জায়গাটা কার্বক্সিলিক অ্যাসিড হবে। কিন্তু এখানে যেরকম অ্যাসিডিক অ্যাসিড বেরিয়ে এসছে, এখানে এই অ্যাসিড গ্রুপটা বেরোতে পারবে না, কারণ ও তো অলরেডি জোড়াই ছিল বাকি পার্টটার মলিকুলটার সঙ্গে। তার মানে এখানে আমরা সাইক্লিক অ্যানহাইড্রাইড ইউজ করেছিলাম, এখানে অ্যাসাইক্লিক অ্যানহাইড্রাইড ইউজ করেছি। তাহলে এখানে আমরা একটা ভেরি সিগনিফিক্যান্ট ফর লেটার স্টেজেস অফ আওয়ার স্টাডিজ একটা কিটো অ্যাসিড পাবো, কিন্তু এটাও একটা অ্যারোমেটিক কিটো। ইলেকট্রোফাইলের জেনারেশন কিভাবে হবে? কার্বোক্যাটায়ন হতে পারে। কার্বোক্যাটায়ন মানে যে কোনো কার্বোক্যাটায়ন নয়, এই কার্বোক্যাটায়নকে আমরা বলে থাকি অ্যাসাইলিয়াম আয়ন। এই অ্যাসাইলিয়াম আয়ন তুমি দেখবে যখন ASE1 এস্টার হাইড্রোলিসিস পড়বে বা এস্টারিফিকেশন রিঅ্যাকশন পড়বে, তখন দেখবে অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হবে। এবার অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হওয়া তার যে মেজর ক্যানোনিক্যাল সেটা হলো এইটা, তার কারণ এখানে অক্টেট ইজ ফিল্ড। সেটা তোমার অ্যাসিড ক্লোরাইড থেকেও হতে পারে, সেটা অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকেও হতে পারে, এবং এইখানে এই ডিপারচারটাকে খানিকটা এই অক্সিজেনটা অ্যাসিস্ট করছে বলে ধরা যায়। যদিও এখানে সেভাবে দেখানো নেই, কিন্তু তুমি এভাবে সেভাবে দেখাতে পারো। এই অক্সিজেনটা খানিকটা এই ডিপারচারটাকে অ্যাসিস্ট করছে বলে আমরা ভাবতে পারি। তো যেমন এখানে এই অক্সিজেনটা এই ডিপারচারটাকে অ্যাসিস্ট করছে, এরকম ভাবে আমরা ভাবতে পারি। আর আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে এইসব কিছুই হলো না, অ্যাসাইলিয়াম ক্যাটায়ন তৈরি হওয়া কিছুটা ডিফিকাল্ট, তার কারণ এখানে sp কার্বনের উপর প্লাস চার্জ আছে, যদিও পাশে অক্সিজেন আছে তাকে স্টেবিলাইজ করার জন্য। এমন হতে পারে সেখানে একটা কমপ্লেক্সের থ্রু দিয়ে রিয়াকশন হলো, AlCl3 কমপ্লেক্সের থ্রু দিয়ে রিয়াকশন। আর তারপরে তো ব্যাপারটা খুব সিম্পল, সেখানে অ্যারোমেটিক রিং এর সাথে আমরা এখানে একটা কমপ্লেক্স নিয়েছি, অ্যাসিড অ্যানহাইড্রাইডের কমপ্লেক্স নিয়েছি, তুমি অ্যাসাইলিয়াম আয়ন দিয়েও দেখাতে পারো। সিগমা কমপ্লেক্স তৈরি হবে, সিগমা কমপ্লেক্স থেকে এখানে ডিপ্রোটনেশন হবে, এই ক্লোরাইডটা বেস হিসেবে কাজ করবে, এবং আমরা এখানে একটা কমপ্লেক্সড অ্যারোমেটিক কিটোন পাবো, যেটাকে জলে টলে ফেলে দিলে, অ্যাসিডের মধ্যে ফেলে দিলে অ্যালুমিনিয়াম অক্সিজেন বন্ড ক্লিভ করে যাবে। আচ্ছা, এবার আর যদি টারশিয়ারি হয়, তাহলে সেখানে কিন্তু একটা অন্যরকম রিয়াকশন হতে পারে, যেখানে কার্বন মনোক্সাইড বেরিয়ে যেতে পারে, ডিকার্বোনাইলেশন রিয়াকশন হতে পারে। খেয়াল করো, ডিকার্বক্সিলেশন নয়, কিন্তু ডিকার্বোনাইলেশন। এবং সেই ডিকার্বোনাইলেশন হবে কিনা সেটা আবার নির্ভর করে অ্যারোমেটিক সাবস্ট্রেটটার উপর। যদি সেটা খুব রিয়াক্টিভ হয়, সেটা খুব নিউক্লিওফিলিক হয়, তাহলে ডিকার্বোনাইলেশন সুযোগ পায় না। কিন্তু যদি সেটা একটু লেস রিয়াক্টিভ, একটু স্লাগিশলি রিয়াক্ট করে, তাহলে ডিকার্বোনাইলেশন খুব ফ্যাসাইল হয়ে যায়, এবং সেক্ষেত্রে তোমার একটা পার্ট অফ দ্য প্রোডাক্ট, সেখানে এই কার্বনিলটা তুমি মিসিং দেখতে পাবে। এখান থেকে হওয়া উচিত ছিল এই কম্পাউন্ডটা বেঞ্জিন C ডাবল বন্ডেড CmH3, কিন্তু তুমি পাচ্ছ CmH3, কার্বনিলটা ভ্যানিশ করে গেছে। সেটা বেঞ্জিনের জন্য হচ্ছে, কিন্তু মোর রিয়াক্টিভ, মোর নিউক্লিওফিলিক অ্যানিসল যদি নাও, কেন এটা মোর রিয়াক্টিভ? তার কারণে তো প্লাসের এফেক্ট আছে, এবং প্লাসের এফেক্ট আছে মানে এটা অর্থোপ্যারা ওরিয়েন্টিং। অর্থোপ্যারা ওরিয়েন্টিং অর্থ পজিশনে জেনারেলি ঢুকবে না, এত বড় একটা গ্রুপ সাধারণত প্যারা পজিশনে ঢুকবে। দেখো এখানে কিন্তু কার্বনিক প্রোটেক্টেড মানে রিটেইন বলা উচিত। আর এই জায়গাতে কিন্তু আমরা অ্যালকিল বেঞ্জিন পেয়েছি, এখানে আমরা অ্যারোমেটিক কিটোন পেয়েছি। তাহলে এগুলো হচ্ছে কি করে? প্রথমে AlCl3 সঙ্গে কম্বাইন করেছে, করে AlCl4 বেরিয়ে গেছে, এখানে অ্যাসাইলিয়াম আয়ন তৈরি করাটা ম্যান্ডেটেড, কারণ অ্যাসাইলিয়াম আয়ন যদি তুমি তৈরি না করো তাহলে তুমি ডিকার্বনাইলেশন করতে পারবে না। অ্যাসাইলিয়াম আয়ন যখন তৈরি হয়েছে তখন এখান থেকে এই বন্ডটা চট করে ভেঙে যেতে পারে, এবং ভেঙে গিয়ে এখানে কার্বন মনোক্সাইড বেরিয়ে যেতে পারে। কার্বন মনোক্সাইড একটা কিউরিয়াস মলিকিউল, দেখো কার্বনের মাথায় মাইনাস, অক্সিজেনের মাথায় প্লাস। এর আরেকটা রেজোনেন্স ক্যানোনিক্যাল তুমি আঁকতে পারো, যেখানে এই অক্সিজেনটাকে তুমি নিউট্রালাইজ করলে সেক্ষেত্রে কার্বনটারও নেগেটিভ চার্জটা ভ্যানিশ করে যাবে, কিন্তু ওটা কার্বিন লাইক কার্বন হবে, অর্থাৎ এক্সট্রিমলি ইলেকট্রোফিলিক কার্বন হবে। এই জিনিস আমরা অর্গানোমেটালিক্সে অর্গানোলিথিয়ামের সাথে অনেক সময় কার্বন মনোক্সাইডের রিয়াকশন করে অ্যাসাইল অ্যানায়ন তৈরি করা হয়, বাট দ্যাট ইজ এ টেল ফর এ ডিফারেন্ট ডে।
তাহলে এখানে টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হলো বেঞ্জিন রিং এর সাথে, সেই টারশিয়ারি কার্বোক্যাটায়নের অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশন দুটো টারশিয়ারি বিউটাইল বেঞ্জিন পাবে ভায়া সিগমা কমপ্লেক্স, এতে বোঝার কিছু নেই। ওকে, বেঞ্জিন এতটা রিঅ্যাক্টিভ নয় যে এই ডিকার্বোনাইলেশনের আগেই ওই অ্যাসাইলিয়ামকে ক্যাপচার করবে, কিন্তু যদি তুমি মোর রিঅ্যাক্টিভ সাবস্ট্রেট রাখো, অর্থাৎ যদি অ্যানিসোল টাইপের কিছু থাকে, তাহলে অ্যানিসোল কিন্তু একে ধরে নেবে, এবং অ্যানিসোল যদি একে ধরে নেয় তাহলে ডিকার্বোনাইলেশনের অনেক আগে ওকে ক্যাপচার করবে, এবং ক্যাপচার করার পর আমরা সিগমা কমপ্লেক্সকে অ্যারোমেটাইজ করলে আমাদের অ্যারোমেটিক কিটোনটা পাবো। এইটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অনেকবার এসছে পরীক্ষায়, মেকানিজম চাই, মেকানিজম লিখে তোমাকে বলতে হবে যে দুটো বিহেভিয়ার আলাদা হচ্ছে কেন। বেসিক্যালি ইট ইজ ডিফারেন্ট বিকজ দি নিউক্লিওফিলিসিটি অফ দি সাবস্ট্রেট ইজ ডিফারেন্ট। আর এখানে আমি তোমার জন্য একটা প্রবলেম দিয়েছি, যেখানে এই রিয়াকশনটাতে অ্যাকচুয়ালি এইটা যে খুব মেজর প্রোডাক্ট তা নয়, এটা মাইনর প্রোডাক্ট। ডেটা বলে যেটা মাইনর প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট হচ্ছে এইটা। তুমি চিন্তা করে দেখতে পারো যে এই কম্পাউন্ডটা কি করে তৈরি হয়। ওকে, সুবিধে কি আছে ফিল্ড অ্যাসাইলেশনের সুবিধে, বা রাদার ফিল্ড অ্যালকিলেশনের সঙ্গে তার তফাৎ থাকে। অ্যালকিলেশনের র্যাম্প্যান্ট রিঅ্যারেঞ্জমেন্ট হয়, এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায় না, কারণ এখানে 1 to অ্যালকিল শিফট বা 1 to হাইড্রোজেন শিফট অনেক কমনলি দেখা যায়। এখানে সেরকম কিছু দেখা যায় না, অ্যাসাইলিয়াম আয়নে সেরকম শিফট আমরা দেখতে পাই না খুব একটা। কারণ ডিকার্বোনাইলেশন অবশ্যই হতে পারে, কিন্তু ডিকার্বোনেশন তখনই হবে যদি এই কার্বোক্যাটায়ন পার্টটা স্টেবিলাইজড হয়। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি ডিকার্বোনেশন এক্সপেক্ট করতে পারো না, কারণ এখানে ডিকার্বোনেশন যদি হয় তাহলে ইথাইল ক্যাটায়ন তৈরি হবে, হুইচ ইজ ডেফিনেটলি ইউ আন্ডারস্ট্যান্ড বাই নাও, ইউর ট্রেনিং শুড বি সাচ দ্যাট ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে এখানে ইথাইল কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার চান্স খুব নেই। আচ্ছা, যেটা মেজর প্রবলেম ছিল পলি অ্যালকাইলেশন, এখানে কিন্তু পলি অ্যাসাইলেশন হবে না, কারণ এখানে দেখো আরসিএল ঢোকার পর আর গ্রুপটা ইলেকট্রন ডোনেটিং এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে, আরসিও গ্রুপটা আমি লাল কালি দিয়ে লিখেছি, তার মানে ও অ্যাকচুয়ালি ইলেকট্রন উইথড্রয়িং, এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। তার ফলে এখানে ফার্দার অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশন ইজ ভেরি ইজি, এখানে ফার্দার অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশন ইজ ভেরি ডিফিকাল্ট। প্রোডাক্ট ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান দ্য রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট ইজ লেস রিঅ্যাক্টিভ দ্যান দ্য রিঅ্যাক্ট্যান্ট, অতএব এখানে ফার্দার রিঅ্যাকশন জেনারেলি হয় না। অনেক রিএজেন্ট দিয়ে করা যায়, যে সমস্ত মানে অনেক সাবস্ট্রেট দিয়ে করা যায়, সাবস্ট্রেট স্কোপ অনেক বেশি। টলুইনের উপরে আমরা একটা সাইক্লিক অ্যানাইড্রাইড দিয়ে রিয়াকশন করেছি, থ্যালিক অ্যানাইড্রাইড দিয়ে রিয়াকশন করেছি। তো থ্যালিক অ্যানাইড্রাইডের আমি যদি চুজ করি যে এই বন্ডটা এই জায়গাটার সাথে টলুইনের এই জায়গাটা বাঁধবে, কারণ টলুইনের তো অর্থোপ্যারা ডিরেক্টর, তাহলে এই পার্টটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে থাকবে। দেখো আমরা একটা অ্যাসিটাইলাইড মলিকুলের সাথে এই কম্পাউন্ডটাকে নিয়েছি, এবার এই জায়গাটা চিন্তা করে দাও, এখানে কিন্তু থিওরিটিক্যালি দুটো জিনিস হতে পারতো, একটা হচ্ছে এইখানে যদি অ্যাটাক করতো তাহলে অ্যাসাইলেশন, এইখানে যদি অ্যাটাক করে তাহলে অ্যালকিলেশন, এইখানটা অ্যাটাক করলে অ্যালকিলেশন, এইখানটা অ্যাটাক করলে অ্যাসাইলেশন, কিন্তু অ্যাসাইলেশন দিচ্ছে, অ্যালকাইলেশন দিচ্ছে না, AlCl3CS2 মিডিয়ামে রিফ্লাক্স করলে। তার মানে অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হওয়াটা ইজ মোর ফেভারেবল দ্যান having a del plus charge here, as you can understand, because carbonyl পাশে del plus is really really bad, ওই জায়গাটাতে হবে না। অ্যালুমিনিয়াম যতই ওকে টানাটানি করুক ও কোনোভাবেই ওখানে প্লাস চার্জ তৈরি করতে পারবে। অ্যাসিডিক অ্যানাইড্রাইডের সাথে ব্রোমোবেঞ্জিনের রিয়াকশন করছে, সেখানে প্যারা পজিশনে ঢুকে গেছে ব্রোমিন। তুমি যদি একটা 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 অ্যারোমেটিক টারশিয়ারি অ্যামিনের সাথে রিয়াকশন করা হলো, এবং সেখানে ডাইঅ্যাসিড ক্লোরাইডের রিয়াকশন করা হলো, অর্থাৎ সেখানে একই কার্বনের উপরে দুটো সিএল আছে, তো সেখানে ZnCl2 প্রেজেন্সে আমরা এই কার্বনিলটার উপরে দুদিকে দুটো NMe2 গ্রুপকে ঢুকিয়ে দিতে পারলাম। NMe2 গ্রুপের এই জায়গাগুলো এবং এই জায়গাটা অ্যাক্টিভেটেড, তার মধ্যে এই জায়গাগুলোতে স্টেরিক হিন্ড্রেন্স আছে, এই জায়গাটাতে ঢোকা স্টেরিক্যালি মোর ফেভারেবল। এই কম্পাউন্ডটার একটা নাম আছে, তার নাম আছে মিচলার কিটোন। এই সমস্ত জিনিস বহু আগে ফিল্ড রিয়াকশন ইউজ করে তৈরি করা হয়েছে। আচ্ছা, এবার চলে এসো সিনথেটিক ইউটিলিটি, এটা তোমাকে দেবে কি করে বানায়। সব থেকে ভালো টেকনিক ফিল্ড অ্যাসাইলেশন হচ্ছে অ্যারোমেটিক কিটোন তৈরি। অ্যারোমেটিক কিটোনের জেনারেল ফর্মুলা হচ্ছে এরকম, এবং এটাকে তোমাকে ডিসকানেক্ট করতে হবে, তাহলে এই বন্ডটাকে টার্গেট করতে হবে, তাহলে তুমি সিসি ডিসকানেক্ট করলে, কার্বন কার্বন ডিসকানেক্ট করলে, এই পার্টটা মাইনাস, এই পার্টটা অবভিয়াসলি প্লাস, বিকজ দ্যাট ইজ ইউর অ্যাসাইলিয়াম। সেটা কোথেকে আসবে? RCOX থেকে আসবে, X ইজ ইকুয়াল টু হ্যালোজেন হতে পারে, OCOR হতে পারে, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। আর এই পার্টটা তো ফর শিওর এখানে একটা হাইড্রোজেন ছিল, যেটাকে আমরা অ্যারোমেটাইজ করার সময় H+ হিসেবে বের করে দিয়েছি। ধরো তোমাকে বললেও মেটা নাইট্রো বেঞ্জোফেনন বানাতে বলবো, যদি বলে কি করে বানাবো, তো আমার কাছে দুটো অপশন আছে, যেটা অ্যারোমেটিক কিটোন দুদিকেই দুটো অ্যারোমেটিক রিং আছে, তাহলে আমি একটা A অপশন নিতে পারি, যেদিকে এই পার্টটাকে টেনে বার করলাম, আর একটা হচ্ছে B অপশন, যেখানে এই পার্টটাকে টেনে বার করলাম। তার মানে এই পার্টটা একবার নিউক্লিওফাইল, তার মানে এখানে বেঞ্জিনের সাথে রিয়াকশন হচ্ছে মেটানাইট্রো বেঞ্জয়েল ক্লোরাইডের, মানে বেঞ্জয়িক অ্যাসিডের মেটানাইট্রো ডেরিভেটিভের অ্যাসিড ক্লোরাইড, বেঞ্জয়িক অ্যাসিডের অ্যাসিড ক্লোরাইড, বেঞ্জয়িক অ্যাসিডের মেটানাইট্রো ডেরিভেটিভ তার অ্যাসিড ক্লোরাইড, সেটা হলো এই দিক। আর আরেক দিকে যদি এটা ভাবো, তাহলে আমার নিউক্লিওফাইলটা হচ্ছে নাইট্রোবেঞ্জিন, আর তার সঙ্গে আমি রিয়াকশন করছি বেঞ্জয়েল ক্লোরাইডের, কানেকশন পয়েন্টটা হচ্ছে মেটাতে। ওকে,
নাইট্রোবেনজিন তো আমি জানি নাইট্রো তো মেটাতেই ডিরেক্ট করে, তো সেটা তো খুব ভালো, ভালো রিয়াকশন তাহলে, এটা খুবই ভালো, এটা তো রিডিউস অ্যাক্টিভিটি মিলে যাচ্ছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। নাইট্রোবেনজিন জেনারেলি তাকে খুব সাধ্য সাধনা না করলে সে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে পার্টিসিপেট করে না। অতএব এখানে এইটা ব্যাড চয়েস, তার থেকে এটা বেটার চয়েস। তার কারণ বেঞ্জিন রিংয়ে এই ধরনের কোনো ডিস্টারবেন্স নেই এবং বেঞ্জিন রিংয়ের কোনো রিজিও সিলেক্টিভিটি ইস্যুও নেই। অর্থাৎ এইটা যদি আমি বানাতে পারি তাহলে বাকিটা বানানো আমার কাছে ইজি। এবার এটাই বানাবো কি করে? দেখো, টলুইন তার সাইড চেন অক্সিডেশন করেছে, করে বেঞ্জয়িক অ্যাসিড বানিয়েছে। বেঞ্জয়িক অ্যাসিডের CO2H হচ্ছে -I-R, এর উপর যদি নাইট্রেশন করো, জেনারেলি নাইট্রেশনটা পটাশিয়াম নাইট্রেট H2SO4 দিয়ে করে, HNO3 H2SO4 দিয়ে করে না, কারণ HNO3 H2SO4 এর সলিবিলিটি প্রবলেম আছে। সলিবিলিটি প্রবলেমটা এরকমই যে টেম্পারেচার অনেক তুলতে হয়, আর যত মানে এত টেম্পারেচারে গিয়ে রিয়াকশনটা হয় যে সেই টেম্পারেচার আবার মোনোনাইট্রেশন আটকানো যায় না, সেখানে ডাইনাইট্রেশন হয়ে যায়। মানে তখন CO2H এর রেসপেক্টে এখানে এখানে দু জায়গায় নাইট্রো ঢুকে যায়। তো ওসব ঝুটঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, এটাকে KNO3 H2SO4 দিয়ে করে দেওয়া, করে দিলে নাইট্রো মেটা পজিশনে ঢুকে গেছে, তোমার অ্যাসিড রেডি। এবার তাতে PCl5/Cl2 দিয়ে অ্যাসিড ক্লোরাইড করে নাও, তারপরে সিম্পল ফিডেলক্রাফট রিয়াকশন করো, অ্যাসাইলেশন রিয়াকশন করো, তাহলে তোমার কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। আরেকটা টেকনিক আছে, আরেকটা টেকনিক হচ্ছে তুমি আগে নাইট্রো ঢুকিও না, আগে তুমি বেঞ্জোফেনন বানাও। এবার যদি বেঞ্জোফেনন বানাতে হয় তাহলে বেঞ্জিন রিংয়ের সাথে বেঞ্জোয়াল ক্লোরাইড রিয়াকশন করতে হবে। যে বেঞ্জোয়াল ক্লোরাইড বেঞ্জোইক অ্যাসিড থেকে এসছে, বেঞ্জোইক অ্যাসিড আমি অবভিয়াসলি টলুইন থেকেই পাবো। আগের সিকোয়েন্সই ফলো করবো, শুধু নাইট্রেশন স্টেপটাকে স্কিপ করে গিয়ে বাকি রিয়াকশনটা করে যাবো। করে যাওয়ার পর এখানে দুটো ফিনাইল রিং আছে ইকুইভ্যালেন্ট, এর মধ্যে যদি HNO3 H2SO4 দাও তাহলে এই দুটো পজিশন, দুটো রিংয়ের যে কোনো একটা রিংয়ের মেটা পজিশনে নাইট্রেশন হবে। কারণ এই রিংটার উপরে যদি সাবস্টিটিউশন দেখো তাহলে এই গ্রুপটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং, -I-R, তাহলে ও মেটাতে ডিরেক্ট করবে এবং এই জায়গায় একবার নাইট্রো ঢুকে গেলে এই নাইট্রোর এফেক্টে এখানেও আর ফার্দার নাইট্রেশন হবে না। আর যদি কন্ডিশন ঠিকভাবে সেট আপ করতে পারো তো এখানেও নাইট্রেশন হবে, কারণ এখানে নাইট্রো ঢুকে গেছে মানে ও কিন্তু ইলেকট্রন টানছে, অর্থাৎ এখান থেকেও কিন্তু ইলেকট্রন বেরিয়ে এই দিকে আসার চেষ্টায় আছে, এবং এখানে তো হবেই। ফাইনালি আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। এই যে কথাটা আমরা বলি না যে নাইট্রোবেনজিন করে না পার্টিসিপেট, এটা পুরোপুরি ঠিক না। তাকে যদি ঠিকঠাক মানে তুমি যদি তাকে তোতাই পাতাই করতে পারো যে তুমি রিয়াকশনটা করো, তাহলে রিয়াকশনটা হয়। তাকে যদি বাবা বাছা করে রিয়াকশনটার জন্য রেডি করতে পারো তাহলে হবে। যেমন আমি এখানে দেখিয়েছি, দেখো এটা লিটারেচার থেকে কালেক্ট করা, বানানো নয়। এখানে আমরা ইনফ্যাক্ট এটা বেশ সারপ্রাইজিং যে তুমি ইলেকট্রোফাইল হিসেবে ইউজ করছো একটা মিথাইল বেঞ্জোয়েটকে, কোনো অ্যাসিড ক্লোরাইড ফ্লোরাইড কিছু ইউজ করো না। নাইট্রোবেনজিন হচ্ছে তোমার নিউক্লিওফাইল, ভেরি 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 আনলাইকলি, এবং সেখানে তোমার ক্যাটালিস্ট হিসেবে তুমি ব্যবহার করছো ট্রাইফ্লুরোমিথেন সালফোনিক অ্যাসিড, অত্যন্ত স্ট্রং অ্যাসিড, এবং রিয়াকশন টেম্পারেচার হচ্ছে 85°C, 8 ঘন্টা ধরে রিয়াকশন করা হচ্ছে। ইল্ড কিন্তু খুব ভালো, ইল্ডটা আমি এখানে লিখিনি, অলমোস্ট 80%-এর উপর ইল্ড, সেখানে তোমার যে টার্গেট মলিকিউল সেটা পাওয়া যাবে। এবার পরীক্ষায় যদি আসে তাহলে কি তুমি এটা লিখবে? আমার সাজেশন হচ্ছে লিখো না, আমার সাজেশন হচ্ছে তুমি এইটা লিখো। পরীক্ষাতে সাধারণত লোকে এইটাই দেখতে চায়, তাহলে তুমি এটাই, তখন এইটা লিখে, এটা লেখার দরকার নেই, এটা লিখলে অনাবশ্যক কনফিউশন তৈরি হয়। কারণ এই ধরনের জিনিসগুলো খানিকটা এসোটেরিক এক্সাম্পল, তো এগুলোকে পরীক্ষার খাতায় নিয়ে যাওয়ার দরকার নেই। কিন্তু তুমি মাথায় রেখো, কোনোদিন যদি জিজ্ঞাসা করে নাইট্রোবেনজিন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন তো হয় কিন্তু ফিডেলক্রাফট কি হয়, তাহলে তুমি এই এক্সাম্পলটা দিতে পারো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা দেখবো, সেটা হচ্ছে যে এটা, এগুলো সবই আমি করিয়ে দিচ্ছি কারণ তোমার এটা পরীক্ষায় আসে সেই জন্য। এটা হচ্ছে মেটানাইট্রো অ্যাসিটোফেনন, বা তোমার ওই নাম্বারিং স্কিম অনুযায়ী এটা 1 নম্বর, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, তাহলে এটা হচ্ছে তোমার 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, তার মানে 3 প্রাইম নাইট্রো অ্যাসিটোফেনন। যদিও কমনলি এটাকে লোকে 3 নাইট্রো অ্যাসিটোফেনন বলে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি 3 নাইট্রো অ্যাসিটোফেনন বলে কোনো কম্পাউন্ড হয় না, কারণ এদিকে কোনো 3 নম্বর কার্বন নেই। এবার এটাকে যদি ডিসকানেক্ট করতে হয়, এদিকে তোমার ডিসকানেক্ট করার কোনো উপায় নেই, তোমাকে এইদিকেই ডিসকানেক্ট করতে হবে, এবং সেক্ষেত্রে নাইট্রোবেনজিনের উপরে তোমাকে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করতে হবে। রিডিউস সিলেক্টিভিটি ইজ গুড, বাট নাইট্রোবেনজিন এই সব সিচুয়েশন ছাড়া রিয়াকশনে পার্টিসিপেট করবে না। তাহলে আমি কী করবো? সেক্ষেত্রে আমাকে এই নাইট্রোকে আগে হাঁটিয়ে দিতে হবে, যেটা আমি এইখানে যে টেকনিকটা করলাম সেটা হচ্ছে পুরো বেঞ্জোফেনন বানালাম, তারপর নাইট্রোটা ঢোকালাম। তার মানে আগে নাইট্রোকে হাঁটাবো। এখানে যদি রেট্রোসিনথেসিসে তুমি নাইট্রোকে আগে কেটে বাদ দাও, তাহলে সিনথেসিসটা যখন তুমি করবে তখন কিন্তু তোমার এই রিয়াকশন, সিনথেসিস যখন করবে তখন নাইট্রো পরে ঢুকবে। তো নাইট্রোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, নাইট্রোকে কেটে বাদ দিয়ে CN কেটে বাদ দাও, তাহলে এখানে তোমার থাকবে অ্যাসিটোফেনন, আর তার উপর নাইট্রেশন। এবার দেখে নাও রিডিউস সিলেক্টিভিটি ঠিক আছে কিনা। এই গ্রুপ হচ্ছে -I-R, বেঞ্জোফেননের মতো, তাহলে নাইট্রো এখানেই ঢুকবে, কোনো অসুবিধা নেই। এবার এটা তৈরি করা তো খুব সোজা, বেঞ্জিন রিংয়ের সাথে অ্যাসিড ক্লোরাইডের রিয়াকশন করে দাও। তো এটার ফরওয়ার্ড রিয়াকশনটা এখানে দেওয়া আছে, প্রথমে ফিডেলক্রাফট রিয়াকশন, তারপরে নাইট্রেশন অফ দি অ্যারোমেটিক কিটোন। আচ্ছা, এবার একটা ফাইনাল কোয়েশ্চেনের জায়গা, সেটা হচ্ছে ধরো তোমাকে এইটা বানাতে দিয়েছে, এন বিউটাইল বেঞ্জিন বানাতে দিয়েছে, তা তুমি এন বিউটাইল ব্রোমাইডের সাথে বেঞ্জিনের রিয়াকশন করলে কি হবে? না, হবে না।
কারণ এন বিউটাইল AlCl3 দিয়ে রিয়াকশন করলে এখানে যে পোলারাইজ কমপ্লেক্সটা তৈরি হবে সেখানে এইখান থেকে হাইড্রোজেন মাইগ্রেট করে গিয়ে এখানে গিয়ে তোমার সেকেন্ডারি বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং সেটাই ঢুকবে এবং তুমি সেক বিউটাইল বেঞ্জিন পাবে প্লাস পলিঅ্যালকাইলেটেড প্রোডাক্ট পাবে। তো এটা তুমি যদি ভালো করে বানাতে চাও ভালো ইল্ডে হাই ইল্ডে তাহলে উপায় কি? উপায় হচ্ছে ফিডিলটপ অ্যাসাইলেশন ব্যবহার করা, যেখানে এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট হয় না। ফিডিলটপ অ্যাসাইলেশন যদি আমি করি সেখানে আমি বিউটাইল ব্রোমাইডের জায়গায় না হয় আমি বিউটাইরিক অ্যাসিডের অ্যাসিড ক্লোরাইড ইউজ করে এই কম্পাউন্ডটা বানালাম, বিউটাইরোফেনন বানালাম। তো এই জিনিসটাকে কনভার্ট করবো কি করে এই CH2 তে? কেন? তার জন্য তো অসংখ্য উপায় রয়েছে। আমরা অন্তত 3টে রিয়াকশন জানি। একটা হচ্ছে তুমি জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেট ACA দিয়ে রিয়াকশন করো, ক্লেমেনসন। আরেকটা হচ্ছে উলফ কিশনার, সেটা হচ্ছে এখানে KOH আর হাইড্রোজেন দিয়ে রিয়াকশন করো ইথিলিন গ্লাইকোলের প্রেজেন্সে, বেসিক মিডিয়াম, স্ট্রংলি বেসিক মিডিয়াম, যেটা ক্লেমেনসনের কমপ্লিমেন্টারি, কারণ ক্লেমেনসন স্ট্রংলি অ্যাসিডিক মিডিয়ামে। আর আরেকটা মেথড হচ্ছে মজিঙ্গো রিডাকশন, সেখানে তুমি এটাকে ডাইথাইন করে নাও, অর্থাৎ এটাকে একটা 1,3 ডাইথাইনে কনভার্ট করো, SS থায়োঅ্যাসিটাল বানিয়ে নাও, ডাইথায়োঅ্যাসিটাল, এবং তারপর সেটাকে নিকেল দিয়ে ট্রিট করো যাতে ডিসালফারাইজেশন হয়। তো অত কিছু তোমার মনে রাখতে হবে না, তুমি শুধু ক্লেমেনসন রিয়াকশনটা মনে রাখো না, তাহলেই হবে। এটা কিন্তু তোমার পরীক্ষায় দেবে যে এই ধরনের জিনিস, একটা প্রাইমারি কার্বন আছে এখানে, এইরকম একটা চেন, সেটা আমরা ফিডিলটপ ক্যালকুলেশন দিয়ে বানাতে পারি কিনা, যদি না পারি তাহলে তার পেছনে কারণ কি, এবং এই না পারাটাকে অতিক্রম করবো কি করে, পুরোটাই পরীক্ষায় আসে, সেটা এখানে সলভ করা আছে। এটা ভালো করে দেখে নাও। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস লেকচার।